এটা কিন্তু একদম সত্য ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। ঠিক যেভাবে শুনেছিলাম, মানে উনি যেভাবে আমাকে গল্পটা বলেছিলেন, আমিও সেভাবেই তোমাদের বলি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার তখন আমাকে বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার ওপরে আবার শরীর সারানোর জন্য বাইরে যেতে হবে। তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে ওই দেওঘরে যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধানও পেয়ে গেলাম। বাঙালি বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা ছিল। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে নিয়ে আমাকে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? আজ্ঞে হ্যাঁ। তা এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করতো সেখানে। আমি তখন ওনাকে বললাম, হ্যাঁ খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা তখন আমাকে বলল, বলছি কি বাবু, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, ওই একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন। আমার পক্ষে এই জায়গাটাই ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। তবে মনে মনে ভাবলাম, কি জানি, টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গন্ডার হাতে পড়ি। মালপত্তর বাড়ি রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আগে হ্যাঁ, আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমাকে আপাত মস্তক একবার দেখে নিয়ে বললেন, হ্যাঁ পুরো বাড়িটাই তো খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচেই থাকবেন। তবে 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম ওনাকে। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘরও আছে, উপরে একটি ঘর, ছাদ ও বারান্দাও আছে। বাড়ির পাশে রয়েছে পাতকূপ, আর ঠিক তার পাশেই রয়েছে বাথরুম। চারিদিকে গাছপালা ঘেরা বন, মাঝে মধ্যে 2-একটা বাড়িও দেখা যায়, আর দূরে দেখা যায় পাহাড়ের রেখা। যাই হোক, 10টা টাকা অগ্রিম নিয়ে ভদ্রলোক ঘর পরিষ্কার করে দিয়ে গেলেন। কিছুক্ষণ নিচে ঘরটাকে একটু গোছগাছ করে নিলাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল, রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি আর প্যাড়া ও চমচম কিনে ঘরে ফিরলাম। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। কার্তিকের শেষ, অল্প অল্প শীত তো পড়ে গেছে তখন। ঘরে এসে আমি তালা খুলছি, খুলেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাতে আমার জামা কাপড় সব গুছিয়েও রেখে গেছে। আমি তখন ভেবেই পেলাম না কি করে এমনটা হলো, কেননা চাবি তো ছিল আমার কাছে। সে ঘরের ভেতর ঢুকলো কি করে? বাড়ির মালিকের নাম হচ্ছে গজেন বাবু। আমি তখন ওনাকে ডাকলাম। 2-3 বার ডাকার পরও তিনি যখন কোনো সাড়া শব্দ দিলেন না, তখন বাধ্য হয়েই আমি টর্চ লাইট জ্বেলে উপরে উঠলাম। গিয়ে দেখলাম ঘরে তালা দেওয়া, আর একজন মধ্যবয়স্কী মহিলা তখন নেমে আসছেন। আমি ওনাকে দেখতে পেয়েই ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছি গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে
কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে আমার ভারী রাগ হলো। আচ্ছা অভদ্র তো, মেজাজটাও গেল খিচড়ে। কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারী হয়েছে, তবুও এ জিনিস তো কখনই বরদাস্ত করা যায় না। আমি সে রাত্রে 2-4টে পরোটা তৈরি করলাম, প্যারা ও চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে ওই কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তখন তাড়াতাড়ি দাঁতন নিয়ে তার কাছে গিয়ে হাজির হলাম। গজেনবাবু আমাকে দেখে একগাল হেসে বললেন, কি ভাইয়া, রাতে ঘুম কেমন হয়েছিল? কিছুক্ষণ গল্প করার পর আমি ওনাকে গতকালের কথাটা বললাম। সকল কথা শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর আমাকে বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন, বুঝলেন? সন্ধ্যের পর জানালা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে ভুলেও দরজা খুলবেন না। এসব জায়গা মোটে ভালো নয় কিনা। তাছাড়া রাত্রে তো আমি এখানে থাকি না, ওধারে আমার আর একটা ঘর আছে, আমি সেখানেই থাকি। হ্যাঁ, তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা কে জ্বাললো? আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। সে তো গত হয়েছেন কতকালে। তাহলে ওই মহিলা কে ছিলেন? গজেরবাবু হেসে আমাকে বললেন, হ্যাঁ, আপনি ভুল দেখেছেন মশাই, এখানে কোনো মহিলা থাকে না। এরপরই গজেনবাবু আমার কাছ থেকে সরে পড়লেন। যতবারই এরপর তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি কোনো না কোনো প্রকারে আমাকে এড়িয়ে গেছেন। আমি ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যার আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে আমার ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যার আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যাটা যেই উত্তীর্ণ হলো, অমনি দেখতে পেলাম ঘরে আলো জ্বেলে উঠল। ভয় কাঁটা দিয়ে উঠল আমার গোটা গায়ে। চারিদিকটা একদম নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে সরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাতে আমার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তর কে যেন ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে গেছে। এলোমেলো বিছানা পরিপাটি করা, এমনকি আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকে রক্ত আমার হিম হয়ে উঠল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে আমার স্বরই বেরোচ্ছে না। গজেন বাবুও সন্ধ্যের পর এখানে থাকেন না। কেন যে থাকেন না, এতক্ষণে আমি বুঝলাম। শুধু বুঝতে পারলাম না যে মহিলাটি কে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম, আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে কি করে কাটাবো তা ভেবেই পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যারা আর চমচম খেয়েও ফেললাম। যে রান্না তৈরি করা হয়েছে, মোটে আমি সে রান্নায় হাতও দেব না। কিন্তু এবার তো আমাকে জলটা খেতে হবে। কিন্তু কলসি গড়াতে কি অবাক, জল কোথায়? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে গেছে। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার। কি আর করি, কুয়োতলায় গিয়েই আমাকে জল ভরে আনতে হবে, তারপর খেতেও হবে। কিন্তু যেতে গিয়েই হলো এক বিপত্তি। পেলাম বাধা। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেকক্ষণ টানাটানি করেও সেই বন্ধ দরজা আমি কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎই দপদপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল।
আমার গা দিয়ে তখন কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরে কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 তুমি? আমাকে কেন এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সঙ্গে সঙ্গে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। অনেকেই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কি কেউ আসে তা তো জানি না। আর জানবই বা কি করে? কতদিনই বা এখানে এসেছি। আমি তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলায় তাকাতে দেখলাম কুয়োর পাড়ে একটা হ্যারিকেন চলছে। আর তারপরে যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলার কাছে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ওর জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে তখন জ্ঞান হারালাম। পরদিন সকালে যখন আমি চোখ খুললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, তারপর সবকিছু খুলে বললাম। আমার বৃত্তান্ত শুনে গজেনবাবুকে সকলে মিলে বকাবকি করলেন। আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে রওনা হলাম। আবার এখানে কে থাকবে? লোকের মুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখেছি উনিই নাকি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।